গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম আসতে চলেছে তার জন্য আজ জিকেজিএস এর উপরে 32 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর ওপর থেকে 31টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না থেকে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে জিকেজিএস এর ক্লাস, ম্যাথের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের লিঙ্কগুলো কিন্তু পরপর দেওয়া আছে। যদি প্রিভিয়াস ক্লাস না করে থাকো, সেই লিংকের উপর ক্লিক করলে তোমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। তো শুরু করছি আজকে 32 নম্বর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, চট্টগ্রামের পাহাড়গুলিতে ইউরোপীয় ক্লাবের ওপর আক্রমণের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো চট্টগ্রামের যে পাহাড়গুলো ছিল সেই পাহাড়ের উপরে ইউরোপীয় ক্লাবের আক্রমণের নেতৃত্ব দিয়েছিল কে? দিয়েছিল প্রীতিলতা ওয়াদ্দেদার। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপীয় ক্লাবের আক্রমণের নেতৃত্ব প্রীতিলতা ওয়াদ্দেদার কত সালে দিয়েছিল? যদি কোশ্চেন দেয়, অ্যান্সার হবে কত? 1932 সালে। ইনি বাংলার প্রথম কিন্তু মহিলা শহীদ ছিলেন। যদি কোশ্চেন দেয় যে বাংলার প্রথম মহিলা শহীদ, বাংলার প্রথম মহিলা শহীদ কে? তো বাংলার প্রথম মহিলা শহীদ হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। আর এখানে প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রসঙ্গ যেহেতু এসে, সূর্য সেনটাও রিলেট করো। সূর্য সেন কিসের সাথে সম্পর্কিত? চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন সাথে সম্পর্কিত কে? মাস্টারদা সূর্য সেন। তিনি কত সালে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন? 1930 সালে তিনি চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেন। চলে আসো পরবর্তী কোশ্চেন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর বিরতি ঘোষিত হয়েছিল? তো বিরতি ঘোষিত হয়েছিল থার্ড 5 ইয়ার প্ল্যানের পর। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর বিরতি ঘোষণা করা হয়েছিল। কেন বিরতি ঘোষণা করা হয়েছিল? কারণ এই থার্ড 5 ইয়ার প্ল্যান চলাকালীন 1962 সালে কি হয়েছিল? 1962 সালে হয়েছিল ইন্ডিয়া অ্যান্ড চায়নার মধ্যে যুদ্ধ। ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল, এবং এর ঠিক 3 বছর পর 1965 সালে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। তো এই দুটো কারণ, এবং 1965-66 সাল নাগাদ ভারতে কিন্তু খরার প্রভাব দেখা দিয়েছিল। তাই অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে এই থার্ড 5 ইয়ার প্ল্যানের পর কিন্তু কিছু বছর বিরতি ঘোষণা করা হয়েছিল। এখান থেকে আজকে আমি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, টোটাল পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কিন্তু অলরেডি পড়িয়েছি। ভারতের টোটাল পঞ্চবার্ষিকী পরিকল্পনার সংখ্যা কটা? পঞ্চবার্ষিকী পরিকল্পনার সংখ্যা 12টা। এই 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে যে যে কোশ্চেন দেয়, যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, সেগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে পরপর রিলেট করাবো। তো যাই হোক, ফার্স্ট 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু বহুবার পড়িয়েছি, তো সেটা আরো আরেকবার এখান থেকে রিপিট করাচ্ছি। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কত সাল থেকে কত সাল শুরু হয়েছিল? 5 ইয়ার প্ল্যান 1951 সালে। 1951 থেকে 5 বছরের জন্য 1956 সাল পর্যন্ত ছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে কি বলা হয়? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে বলা হয় হ্যারোড ডোমার মডেল। কি বলা হয়? হ্যারোড ডোমার মডেল। এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল টু ডেভেলপ এগ্রিকালচার সেক্টর, অর্থাৎ কৃষি ক্ষেত্রের দিকে ডেভেলপ করা, এবং এর পাশাপাশি ফোকাসড অন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনক্লুডিং পাওয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট হুইচ আর এসেনশিয়াল ফর ইকোনমিক গ্রোথ। অর্থাৎ শক্তি, তারপরে ট্রান্সপোর্ট বলতে রাস্তা, পরিবহন ব্যবস্থা ইত্যাদি কিন্তু এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে ডেভেলপ করার লক্ষ্য ছিল। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের গুরুত্ব কি? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের গুরুত্ব হলো, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কবে শুরু হয়েছিল? এর জাস্ট পরে, অর্থাৎ 1956 থেকে 5 বছরের জন্য 1961 সাল পর্যন্ত। তো এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের গুরুত্ব হলো, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান থেকে কোশ্চেন দেবে যে পিসি মহালানোবিশ মডেল বলা হয় কোন 5 ইয়ার প্ল্যানকে? পিসি মহালানোবিশ মডেল বলা হয় কোন 5 ইয়ার প্ল্যানকে? বলা হয় সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1956 থেকে 1961 সাল পর্যন্ত। এবং এই 5 ইয়ার প্ল্যানে কি ডেভেলপ করা হয়? এই 5 ইয়ার প্ল্যানে
ডেভেলপ করা হয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, কলকারখানা সেক্টর যেগুলো আছে সেই কলকারখানা সেক্টরগুলোকে এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের দ্বারা ডেভেলপ করা হয়। এর পরবর্তী 5 ইয়ার প্ল্যান হলো থার্ড 5 ইয়ার প্ল্যান। থার্ড 5 ইয়ার প্ল্যান শুরু হয় এর জাস্ট পরে 1961 থেকে 5 বছরের জন্য 1966 পর্যন্ত। এবং এই থার্ড 5 ইয়ার প্ল্যানে যে লক্ষ্যটা রাখা হয়েছিল সেই লক্ষ্যটা কিন্তু সাকসেসফুল হয়নি। তাই এই আচ্ছা, এখান থেকে থার্ড 5 ইয়ার প্ল্যান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে থার্ড 5 ইয়ার প্ল্যানকে কি বলা হয়। যেমন ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে হ্যারোড ডোমান মডেল বলা হয়, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে বলা হয় পিসি মহালানবিশ, তেমনি থার্ড 5 ইয়ার প্ল্যানকে বলা হয় গাডগিল যোজনা। কি বলা হয়? গাডগিল যোজনা, গাডগিল যোজনা। আর থার্ড 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য কি রাখা হয়েছিল? লক্ষ্য রাখা হয়েছিল টু অ্যাচিভ সেলফ সাফিসিয়েন্সি, আমি এখানে লিখছি না, ইন ফুড প্রোডাকশন অ্যান্ড ইনক্রিজ এগ্রিকালচার প্রোডাক্টিভিটি, অর্থাৎ কৃষিক্ষেত্রে যে সমস্ত জিনিস উৎপাদন হচ্ছে সেটা যাতে আরো উৎপাদন বৃদ্ধি পায় এবং সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড প্রোডাকশন সেইটার উপরই লক্ষ্য রাখা হয়ে লক্ষ্য ছিল থার্ড 5 ইয়ার প্ল্যানে। চলে আসো ফোর্থ 5 ইয়ার প্ল্যান। ফোর্থ 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য কি ছিল? ফোর্থ 5 ইয়ার প্ল্যান, তো ফোর্থ 5 ইয়ার প্ল্যানে শুরু হয়েছিল কবে? 1969 সাল। 1969 থেকে 5 বছর মানে 1974 পর্যন্ত। তো এখানেই দেখো যে কোশ্চেনটা দেওয়া হয়েছে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর বিরতি ঘোষণা করা হয়েছিল। তো থার্ড 5 ইয়ার প্ল্যান কত থেকে কত বললাম? 1961 থেকে 1966 পর্যন্ত। এরপর 3 বছর বিরতি দেওয়া হয়, অর্থাৎ 1966 থেকে 1969 পর্যন্ত বিরতি দেওয়া হয়, দিয়ে ফোর্থ 5 ইয়ার প্ল্যান আনা হয় কবে? 1969 সালে। এবং ফোর্থ 5 ইয়ার প্ল্যান যেটা, সেই ফোর্থ 5 ইয়ার প্ল্যানে লক্ষ্য কি রাখা হয়েছিল? ফোকাস কি রাখা হয়েছিল? ফোকাস রাখা হয়েছিল ফোকাস অন রিমুভাল অফ পভার্টি, অর্থাৎ দারিদ্র দূরীকরণ এই লক্ষ্যটা রাখা হয়েছিল ফোর্থ 5 ইয়ার প্ল্যানে। এবং যে সমস্ত রুরাল সাইট আছে সেই রুরাল সাইটকে সেই সমস্ত রুরাল সাইটকে ডেভেলপ করা, টু ডেভেলপ রুরাল এরিয়াকে ডেভেলপ করা ছিল ফোর্থ 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য। এর পরবর্তী যে 5 ইয়ার প্ল্যান সেটা হলো কি ফিফথ 5 ইয়ার প্ল্যান। ফিফথ 5 ইয়ার প্ল্যান এর জাস্ট পরেই আসে। কবে আসে? 1974 সালে। এবং এটা চলে কিন্তু মাত্র 4 বছরের জন্য, অর্থাৎ 1978 সাল পর্যন্ত। তো 1978 সাল পর্যন্ত এই কোশ্চেনটা কিন্তু আমি এর আগের দিনের ক্লাস কিংবা তার আগের দিনের ক্লাসে রেখেছিলাম যে কোন 5 ইয়ার প্ল্যান 5 বছর কমপ্লিট করেনি, 5 বছর আগেই সেই 5 ইয়ার প্ল্যানকে রদ করে দেওয়া হয়েছিল। তো সেটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ফিফথ 5 ইয়ার প্ল্যান। কারণ কি? এই 1974 থেকে 1978 পর্যন্ত ছিল ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন, ইন্দিরা গান্ধীর সরকার ছিল। এর পরবর্তীতে চলে আসে 1978 সালে মোরারজি দেশাই, এবং মোরারজি দেশাই এসে এই ফিফথ 5 ইয়ার প্ল্যানকে রদ করে দেয়। ফিফথ 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল স্মল স্কেল যে ইন্ডাস্ট্রিগুলো আছে, অর্থাৎ ছোট ছোট যে শিল্পগুলো আছে, ছোট ছোট শিল্প, এই ছোট ছোট শিল্পকে বাড়ানো, ছোট ছোট শিল্পকে ডেভেলপ করা ছিল এই ফিফথ 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য। এবং পাবলিক সেক্টরকে আরো বেশি করে এক্সপ্যানশন করা ছিল ফিফথ 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য। সিক্স 5 ইয়ার প্ল্যানে চলে আসো। সিক্স 5 ইয়ার প্ল্যান। সিক্স 5 ইয়ার প্ল্যান শুরু হয় কবে? এর জাস্ট পরেই কিন্তু সিক্স 5 ইয়ার প্ল্যান এর জাস্ট 2 বছর পরে। কারণ এই টাইমে এসে কি বললাম, 4 বছর পরে মোরারজি দেশাই এসে এই 5 ইয়ার প্ল্যানটাকে রদ করে দেয়। তো কত বছরের জন্য রদ করেছিল? 2 বছরের জন্য রদ করেছিল। তো 2 বছরের জন্য রদ করলে তাহলে 1980 হয়ে যাচ্ছে। তো 1980 থেকে আবার সিক্স 5 ইয়ার প্ল্যান শুরু হয়। 1980 থেকে কোন পর্যন্ত? 1985 পর্যন্ত। এবং এই সিক্স 5 ইয়ার প্ল্যানে লক্ষ্য কি রাখা হয়েছিল এটা অতটা ইম্পর্টেন্ট না, মুখে বলে দিচ্ছি। এখানে লক্ষ্য ছিল সোশ্যাল জাস্টিস যেটা আছে সেই সোশ্যাল জাস্টিসটাকে বাড়াবা দেওয়া, সেটাই ছিল সিক্স 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য। এর পরবর্তী 5 ইয়ার প্ল্যান হবে সেভেন্থ 5 ইয়ার প্ল্যান। সেভেন্থ 5 ইয়ার প্ল্যান শুরু হয় এর জাস্ট পরেই 1985 সালে। 1985 থেকে 90 পর্যন্ত চলে সেভেন্থ 5 ইয়ার প্ল্যান। এবং সেভেন্থ 5 ইয়ার প্ল্যানে কি লক্ষ্য করা হয়, মানে কিসের উপর জোর দেওয়া হয়? জোর দেওয়া হয় মডার্ন হওয়ার জন্য, অর্থাৎ ফোকাস এমফাসাইজ অন মডার্নাইজেশন বা ফোকাস অন মডার্নাইজেশন, এমফাসাইজ
এমফাসাইজ অন মডার্নাইজেশন, এমফাসাইজ অন মডার্নাইজেশন, মডার্নের জন্য কিন্তু লক্ষ্য বা ডেভেলপ করা হয়েছিল 7th 5 ইয়ার প্ল্যানে। তাই কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মডার্নাইজেশনের ওপরে লক্ষ্য দেওয়া হয়েছিল, অ্যান্সার কি হবে 7th 5 ইয়ার প্ল্যানে এইটা লক্ষ্য দেওয়া হয়েছিল। এর পরবর্তী 5 ইয়ার প্ল্যান হলো 8th 5 ইয়ার প্ল্যান, 8th 5 ইয়ার প্ল্যান। এই 8th 5 ইয়ার প্ল্যান কবে এসেছিল? এই 1990 এর পরে আসে নরসিমা রাওয়ের সরকার। তো এখানেও কিন্তু 2 বছরের গ্যাপ হয়েছিল, 2 বছর পর্যন্ত কিন্তু এখানে 5 ইয়ার প্ল্যান আসেনি। তো 5 ইয়ার প্ল্যান 1990 এর পরে আসে কবে? 1992 তে। তো 1992 থেকে 5 বছর যোগ করো, কত হচ্ছে? 97। তো 1992 থেকে 97 পর্যন্ত আসে কি 8th 5 ইয়ার প্ল্যান। এবং 8th 5 ইয়ার প্ল্যানটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে এই 8th 5 ইয়ার প্ল্যান থেকে বহুবার কোশ্চেন দিয়েছে, সেটা তুমি পিএসসির এক্সামে দেখতে পারো, পিএসসির বিশেষ করে ডাব্লিউবিসিএস এর এক্সাম বা এসএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করায় সেখানে এই কোশ্চেন, এই 8th 5 ইয়ার প্ল্যান থেকে কোশ্চেন কিন্তু বহুবার দিয়েছে। কোশ্চেন দেয় যে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন এটার কথা বলা হয়েছিল বা এটার উপরে লক্ষ্য রাখা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? তো সেটা হলো এই 8th 5 ইয়ার প্ল্যানে। তো 8th 5 ইয়ার প্ল্যানে কিসের উপরে ফোকাস করা হয়েছিল? ফোকাসড অন লিবারাইজেশন, প্রাইভেটেশন and গ্লোবালাইজেশন। এটার উপরে লক্ষ্য রাখা হয়েছিল কোন 5 ইয়ার প্ল্যানে? 8th 5 ইয়ার প্ল্যান, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কারণ কি ইকোনমিক যেটা আছে ভারতে, সেই ইকোনমিকটা যাতে চটজলদি গ্রো করতে পারে, তো টু বুস্ট ইকোনমিক গ্রোথ, তো সেই কারণে কিন্তু এই লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনের উপরে লক্ষ্য রাখা হয়েছিল 8th 5 ইয়ার প্ল্যানে। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এর পরবর্তী 5 ইয়ার প্ল্যান হবে কি 9th 5 ইয়ার প্ল্যান। তো 9th 5 ইয়ার প্ল্যান এটা কবে এসেছিল? এর জাস্ট পরে 1997 তে, এবং 1997 থেকে কত পর্যন্ত? 2002 সাল পর্যন্ত। এবং 9th 5 ইয়ার প্ল্যানটা অতটা ইম্পর্টেন্ট না, এখানেও সেই দরিদ্র দূরীকরণের উপরে ডেভেলপ করা হয়েছিল, তারপরে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেগুলোকে ডেভেলপমেন্ট করার উপরে কিন্তু এখানে লক্ষ্য রাখা হয়েছিল। এর পরবর্তী 5 ইয়ার প্ল্যান হলো 10th 5 ইয়ার প্ল্যান। 10th 5 ইয়ার প্ল্যান আসে এর জাস্ট পরেই 2002 থেকে 2007 পর্যন্ত। এবং এই 5 ইয়ার প্ল্যানের লক্ষ্যও না মনে রাখলে হবে, বা এখান থেকে একটা এক্সামে এই 10th 5 ইয়ার প্ল্যান থেকে কোশ্চেন ছিল, তো এটা তোমরা নোট ডাউন করতে পারো যে 10th 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য ছিল কি? লক্ষ্য ছিল পার ক্যাপিটা ইনকাম যেটা আছে এর নেক্সট 10 বছরের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির পার ক্যাপিটা ইনকাম ডবল হবে। তো কি বলা হয়েছে? ডাবল অফ দা পার ক্যাপিটা ইনকাম of India in next 10 year, পরবর্তী 10 বছরে ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যক্তির পার ক্যাপিটা ইনকাম ডাবল হবে, বলা হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? 10th 5 ইয়ার প্ল্যান। পরবর্তী 5 ইয়ার প্ল্যান হলো 11th 5 ইয়ার প্ল্যান। 11th 5 ইয়ার প্ল্যান আসে কবে? এর জাস্ট পরে, অর্থাৎ 2007 থেকে 2012 সাল পর্যন্ত। এবং এই 5 ইয়ার প্ল্যানের যেটা লক্ষ্য ছিল সেটাও ছিল দরিদ্র দূরীকরণ, দরিদ্রকে কমিয়ে নিয়ে আসা ছিল লক্ষ্য। তো এটা থেকে কোশ্চেন দেয় না। চলে আসো লাস্ট 5 ইয়ার প্ল্যান, সেটা হবে কি 12th 5 ইয়ার প্ল্যান। তো 12th 5 ইয়ার প্ল্যান লাগু হয় এর জাস্ট পরে, অর্থাৎ 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত লাগু হয়, কিন্তু লাস্ট পর্যন্ত এটা কমপ্লিট হয়নি। এর পরিবর্তে চলে আসে কি? এর পরিবর্তে চলে আসে নীতি আয়োগ। কবে আসে? 1 জানুয়ারি 2015 সালে চলে আসে কি? চলে আসে নীতি আয়োগ।
নীতি আয়োগ চলে আসে। তো 12 5 ইয়ার প্ল্যানে লক্ষ্য কি রাখা হয়েছিল, এখান থেকে কোশ্চেন দেয়। তো লক্ষ্য রাখা হয়েছিল যে সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ, এটাই কিন্তু লক্ষ্য ছিল। সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ, সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ ছিল 12 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য। আচ্ছা, তাহলে 5 ইয়ার প্ল্যানের পরে চলে আসলো কি, চলে আসলো নীতি আয়োগ। কবে নীতি আয়োগের লঞ্চ হয়? 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগের লঞ্চ হয়। এখান থেকে কোশ্চেন দেবে, এই যে 5 ইয়ার প্ল্যান, 12টা 5 ইয়ার প্ল্যান ভারতে লাগু হয়েছে, এই যে 5 ইয়ার প্ল্যানের কনসেপ্ট, 5 ইয়ার প্ল্যান কনসেপ্টটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে 5 ইয়ার প্ল্যানের কনসেপ্টটা নেওয়া হয়েছে। এই 5 ইয়ার প্ল্যান পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা প্ল্যানিং কমিশনের দ্বারাই কিন্তু এটা নিয়ন্ত্রিত ছিল। তো কোশ্চেন দেবে যে প্ল্যানিং কমিশন কবে এস্টাবলিশ হয়েছিল? প্ল্যানিং কমিশন, বহুবার রিপিটেড কোশ্চেনটা মাথায় রাখবে। প্ল্যানিং কমিশন এস্টাবলিশ হয়, এক্সাক্ট ডেট মাথায় রাখবে 15 মার্চ, 15 মার্চ 1950 সালে প্ল্যানিং কমিশনের এস্টাবলিশ হয়। এবং কার সুপারিশে? নামটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, রিসেন্টলি এক্সামে দিয়েছিল, তার নাম হলো কেসি নিয়োগী। কেসি নিয়োগীর সুপারিশে প্ল্যানিং কমিশনের গঠন হয়। কবে? 1950 সালে 15 মার্চে প্ল্যানিং কমিশনের গঠন হয়। চলে আসো পরের কোশ্চেন, সুবর্ণশিরি কোন নদীর উপনদী? তো সুবর্ণশিরি কার উপনদী? এটা হলো ব্রহ্মপুত্রের উপনদী। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দেবে যে ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মপুত্রের অরিজিন কোথায়? তো ব্রহ্মপুত্রের অরিজিন হলো মানস সরোবর। মানস সরোবর। যদি কোশ্চেন দেয় যে কোন গ্লেসিয়ার থেকে, কোন হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি, তো নামটা মাথায় রাখবে চেমাউংদুং। চেমাউংদুং গ্লেসিয়ার থেকে উৎপত্তি হলো ব্রহ্মপুত্র নদের। তো হিমালয়ের কৈলাস পর্বতে এই চেমাউংদুং গ্লেসিয়ার আছে এবং মানস সরোবর থেকে সেই গ্লেসিয়ারের জল পড়ছে কোথায়? মানস সরোবরে। তো সেখান থেকে উৎপত্তি হলো ব্রহ্মপুত্র নদের। তো এর আগের দিনে ক্লাসে পড়িয়েছিলাম যে মানস সরোবর থেকে 3টে নদীর উৎপত্তি। তো কোশ্চেন দেবে যে এর মধ্যে কোন নদীর উৎপত্তি মানস সরোবর থেকে হয়নি? তো মানস সরোবর থেকে হয়নি জানার আগে জানতে হবে যে কোন কোন নদীর উৎপত্তি মানস সরোবর থেকে হয়েছে। তো একটা হলো ইন্দাস রিভার অর্থাৎ সিন্ধু নদী, একটা হলো শতদ্রু অর্থাৎ সতলুজ রিভার, আরেকটা হলো কি? আরেকটা হলো এই ব্রহ্মপুত্র। এই 3টে নদী মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে। কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই কিন্তু কোশ্চেনটা মাথায় রাখবে। ব্রহ্মপুত্র থেকে কোশ্চেন দেবে, ব্রহ্মপুত্রে এক এক জায়গায় এক এক রকম নাম। তিব্বত দিয়ে যখন বাহিত হচ্ছে, কারণ এই মানস সরোবর চেমাউংদুং গ্লেসিয়ার যেখান থেকে উৎপত্তি হচ্ছে, এটা কোথায় অবস্থিত? তিব্বতে অবস্থিত, কিন্তু বর্তমান এই তিব্বতটা পাকিস্তান চায়নার দখলে আছে। তো এই তিব্বতে ব্রহ্মপুত্রের নদের একরকম নাম। তারপরে ব্রহ্মপুত্র নদটা ওইদিকে অরুণাচল প্রদেশ থেকে যখন ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করছে, তখন সেখানে একরকম নাম, অর্থাৎ অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের নাম একরকম, অরুণাচল প্রদেশকে এপি লিখলাম। তারপর অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে বাহিত হয়ে যখন আসাম ফাসামের মধ্যে দিয়ে যখন বাহিত হচ্ছে, তখন এই নদের নাম একরকম। তারপর যখন আবার বাংলাদেশে প্রবেশ করছে, বাংলাদেশ, তখন এই নদের নাম কিন্তু আবার চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে কোশ্চেন দেবে যে ব্রহ্মপুত্রের নদের নাম তিব্বতে কি, অরুণাচল প্রদেশে কি, আসামে কি, বা বাংলাদেশে কি? তো ব্রহ্মপুত্রের তিব্বতে নাম ছিল ইয়ারলাং। ইয়ারলাং হলো তিব্বতে নাম। অরুণাচল প্রদেশ দিয়ে যখন প্রবেশ করছে, এই নদের নাম হচ্ছে সিয়াং বা দিহাং রিভার। তারপর অরুণাচল প্রদেশ থেকে যখন আরো নদীটা ভারতের মধ্যে আসাম ফাসাম দিয়ে যখন যাচ্ছে, তখন এই নদের নাম কি হচ্ছে? এই নদের নাম হচ্ছে
ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র। এবং এই ব্রহ্মপুত্র নদটা যখন বাংলাদেশে প্রবেশ করছে, বাংলাদেশে প্রবেশ করে ওদিকে থেকে আসা পদ্মার সাথে মিশছে, তো সেই মেশার আগে পর্যন্ত এই নদের নাম কি হচ্ছে? এই নদের নাম হচ্ছে যমুনা। এখানে খেয়াল করবে যমুনার ইংলিশ স্পেলিংটা, যেটা এর আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম যে ভারতের সব থেকে দীর্ঘতম উপনদী কি, সেটা হলো যমুনা। তার স্পেলিং ছিল OYAMUNA, অয় দ্বারা শুরু ছিল, এবং সেটা গঙ্গার সব থেকে বড় উপনদী। আর এই ব্রহ্মপুত্র নদটা যখন বাংলাদেশে প্রবেশ করছে, সেই যে যমুনা, তার স্পেলিং হলো জে দিয়ে, JAMUNA। সুতরাং যমুনা রিলেটেড যখনই কোশ্চেন থাকবে, ইংলিশ ফরম্যাটে কোশ্চেনটা দেখে নেবে যে কি আছে, কারণ তোমাদের প্রত্যেকটা এক্সাম কিন্তু ইংলিশের যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনের উপর বেস করে হয়। অর্থাৎ এই ইংলিশের কোশ্চেন যদি তোমাদের বাংলা কোশ্চেন থাকে বা হিন্দিতে কোশ্চেন থাকে, তো সেখানে ট্রান্সলেটে যদি কোনো প্রকার ভুল থাকে, তো ইংলিশের কোশ্চেনকে মান্যতা দেওয়া হয়। ইংলিশে যদি ঠিক থাকে, তখন কিন্তু সেই কোশ্চেনটাকে চেঞ্জ করা হয় না। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তাই কখনো কোনো কোশ্চেনে ডাউট হলে, সে আমি জিকে জিএস এর কথা বলছি না, ম্যাথের ক্ষেত্রে হোক বা জিআই এর ক্ষেত্রে হোক, ইংলিশ ফরম্যাটটা একবার চেক করে নেবে। ইংলিশ ফরম্যাটে যদি ভুল থাকে, তাহলে কোশ্চেনের জন্য নাম্বার ফুল মার্কস পেয়ে যাবে। যদি ইংলিশ প্যাটার্নে কোশ্চেন ঠিক থাকে, তাহলে কিন্তু নাম্বার দেবে না। তো এখান থেকে তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম কি? ইয়ারলাং। তারপর অরুণাচল প্রদেশের নাম হলো সিয়াং বা দিয়াং। আসামে নাম হলো ব্রহ্মপুত্র। আর বাংলাদেশে এই ব্রহ্মপুত্রের নদের নাম কি? যমুনা। এই যমুনা মিশছে কার সাথে? ওদিক থেকে গঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করছে পদ্মা নামে, সেই পদ্মা যমুনা মিলছে, মিলে তারপর আবার এই পদ্মা যমুনার মিলিত যে প্রবাহ, তার নাম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কি নাম চেঞ্জ হয়ে হচ্ছে? মেঘনা। ব্রহ্মপুত্র থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো, যেটা কিন্তু বহুবার তোমাদের এক্সামে দিয়েছে, যে বিশ্বের সব থেকে বড় নদী দ্বীপ, বিশ্বের সব থেকে বড় নদী দ্বীপ, বিশ্বের সব থেকে বড় নদী দ্বীপ কোনটা? তো বিশ্বের সব থেকে বড় নদী দ্বীপ হলো মাজুলি দ্বীপ। নাম কি? মাজুলি দ্বীপ। এই মাজুলি দ্বীপ কোন নদীর উপরে অবস্থিত? এই ব্রহ্মপুত্র নদের উপরে অবস্থিত। এটা আসামেই অবস্থিত। কোশ্চেন দেবে মাজুলি দ্বীপ কোন স্টেটের মধ্যে পড়ে? আসামের মধ্যে পড়ে। আসামের কোথায়? আসামের কোন ডিস্ট্রিক্টের মধ্যে? তো আসামের জোরহাট ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে মাজুলি দ্বীপ, যেটা বিশ্বের সব থেকে বড়, কি বললাম? নদী দ্বীপ। বিশ্বের সব থেকে বড় দ্বীপ না, নদী দ্বীপ, মানে নদীর উপরে তৈরি হওয়া দ্বীপ। চলে আসো পরবর্তী কোশ্চেন। কোন দেশ গাড়ি বিক্রিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অটো মার্কেট হয়েছে? তো গাড়ি বিক্রিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অটো মার্কেট হয়েছে কে? আমাদের ইন্ডিয়ায় হয়েছে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো প্রথমবারের মতো গাড়ি বিক্রিতে ভারত থার্ড পজিশনে এসছে। এখন ফার্স্ট পজিশনে কে আছে? ফার্স্ট পজিশনে আছে চায়না। আর সেকেন্ড পজিশনে আছে কে? সেকেন্ড পজিশনে আছে আমেরিকা অর্থাৎ ইউএসএ। আর থার্ড পজিশনে কে আছে? থার্ড পজিশনে আছে আমাদের ইন্ডিয়া অর্থাৎ ভারত। চলে আসো পরের কোশ্চেন। শব্দ তরঙ্গের বেগ কোন মাধ্যমে সব থেকে বেশি হয়? অক্সিজেন, কেরোসিন, জল না লোহা? তো মাথায় রাখবে, শব্দ একটা কিন্তু একটা তরঙ্গ, এই তরঙ্গটা সব সময় সলিডের মধ্যে দিয়ে দ্রুত বাহিত হয়। অর্থাৎ যে মাধ্যমে বেশি স্থিতি স্থাপক, যে মাধ্যমটা, সেই মাধ্যমে শব্দের বেগ কিন্তু সব থেকে বেশি হয়। কঠিন মাধ্যমের স্থিতি স্থাপকতা কিন্তু সব থেকে বেশি তরল এবং গ্যাসীয় মাধ্যমের তুলনায়। সেই কারণে শব্দ সবসময় সলিড মাধ্যমের মধ্যে দিয়ে দ্রুত বাহিত হয়। তো এর মধ্যে সলিড মাধ্যম, এটা অক্সিজেন কি? অক্সিজেন হলো গ্যাসীয় মাধ্যম, হবে না। কেরোসিন, এটা লিকুইড ফর্ম, হবে না, অর্থাৎ তরল মাধ্যম। জল ও তরল মাধ্যম, এটাও হবে না। তো সলিড কোনটা? সলিড হলো লোহা। তো লোহার মধ্যে দিয়ে শব্দ কিন্তু সব থেকে দ্রুত বাহিত হবে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা এক্সামে দেয়, যে শব্দ কোন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না? তো মাথায় রাখবে, শব্দ বায়ু শূন্য এলাকায়, বায়ু শূন্য এলাকার মধ্যে দিয়ে শব্দ কিন্তু যেতে পারে না। বায়ু শূন্যের মধ্যে দিয়ে শব্দ শব্দ যায় না, শব্দ কিন্তু বাহিত হয় না। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো, ফুড এসআই এর ক্লাস এবং পিএসসি ক্লার্কশিপের জিকে জিএস এর ক্লাস, এছাড়া আদার্স যে সমস্ত এক্সামের নামগুলো এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস সিলেবাস ওয়াইজ প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস না দেখতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং পরবর্তীতে
তোমরা রেকর্ডেড হিসাবে সেই ক্লাসটা দেখে নিতে পারবে। এছাড়া তোমরা জানো তোমাদের রিসেন্টলি কিন্তু পুলিশের হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল এসআই, কেপি কনস্টেবল, এর কিন্তু হিউজ ভ্যাকান্সি। ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলেই তাই 12,000 ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে। এছাড়া এসআই এবং কেপি কনস্টেবল তো আছেই, এবং তোমাদের সামনে জেল পুলিশেরও কিন্তু এক্সাম আছে। তো পুলিশের জন্য কিন্তু তোমাদের একটা ব্যাচ নতুন তৈরি হবে, নেক্সট উইক থেকেই কিন্তু সেই ব্যাচটা লঞ্চ করা হবে। তো প্রত্যেককে বলছি, শুধুমাত্র পুলিশের এক্সামের কথা না, পুলিশ ছাড়া আদার্স যে এক্সামের নাম এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশন এই চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবে। এইখানে তোমাদের এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। এই ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা তোমাদের কোন টাইমে ক্লাস হবে, বা কোনো এক্সট্রা ইনফরমেশন থাকলে কোন দিন বা কখনো যদি কোনো এক্সামের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয় বা কোনো নোটিফিকেশন বার হয়, সবকিছুই কিন্তু তোমাদের এই হোয়াটসঅ্যাপ ব্যাচে জানিয়ে দেওয়া হয়। তাই প্রত্যেককে বলছি তোমরা তোমাদের নির্দিষ্ট এক্সামের জন্য, যে এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিতে চাও, নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হয়ে যাও। কিভাবে যুক্ত হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, করে জানাও যে তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলটাতেই তোমরা জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামের জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য, রিজনিং এর ক্লাস পেয়ে যাবে এবং ইংলিশের ক্লাস পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য। এছাড়া তোমাদের সামনে যে ফুড এসআই এক্সাম আসছে এবং পিএসসি ক্লার্কশিপের এক্সাম আসছে, এই দুটো এক্সামের জন্য ম্যাথের টার্গেট ব্যাচটাও পেয়ে যাবে এই চ্যানেলে, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেলে। এই ম্যাথের ক্লাস বাদ দিয়ে, মানে ফুড এসআই আর পিএসসি ক্লার্কশিপ বাদ দিয়ে বাকি যে এক্সামের নামগুলো তোমরা এখানে দেখলে, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমাদের ম্যাথের ক্লাস শুরু হয়েছে। সেটা আমাদেরই আরেকটা নতুন চ্যানেল, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তুর স্যার। এই চ্যানেলটা ভিজিট করো, এখানে কিন্তু বাকি এক্সামের জন্য ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরবর্তী কোশ্চেন, আকবর নামা কে লেখেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পিএসসির ফেভারিট কোশ্চেন। আকবর নামা কে লিখেছে? আকবর নামা লিখেছে আবুল ফাজল, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আবুল ফাজল আকবর নামা এটা কার জীবনের ওপরে লেখা আছে? এটা লেখা হয়েছে আকবরের জীবনের ওপরে লিখেছে কে? আবুল ফজল, তার নাম কি? আকবর নামা। এখান থেকে কোশ্চেন দেয় যে কতজন মুঘল সম্রাট তাদের নিজেদের আত্মজীবনী লিখেছে? আকবর নামা কিন্তু আত্মজীবনী নয়। তো কোশ্চেন দেবে যে কতজন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী লিখেছে? তো দুইজন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী লিখেছে, অর্থাৎ অটোবায়োগ্রাফি লিখেছে। এবং কে কে সেই দুজন ব্যক্তি? একজন হলেন বাবর, আরেকজন হলেন কে? জাহাঙ্গীর। একজন হলেন বাবর, আরেকজন হলেন জাহাঙ্গীর। তো বাবরের লেখা যে অটোবায়োগ্রাফি, তার নাম কি? তার নাম হলো তুজুক-ই-বাবরি। আর জাহাঙ্গীরের লেখা যে আত্মজীবনী, তার নামও মনে রাখা সহজ, একই ধরনের নাম, তুজুক-ই-জাহাঙ্গীরি। তো এখান থেকে কোশ্চেন দেবে তোমাদের যে সর্বপ্রথম পার্সি ভাষায় সর্বপ্রথম কোন মুঘল সম্রাট পার্সি ভাষায় তার আত্মজীবনী লিখেছেন? তো অ্যান্সার হয়ে যাবে জাহাঙ্গীর। আর যদি কোশ্চেন দেয় যে সর্বপ্রথম কোন মুঘল সম্রাট তার আত্মজীবনী লিখেছেন, তখন অ্যান্সার হবে বাবর। তো কোশ্চেন খেয়াল রাখবে, যদি কোশ্চেন দেয় সর্বপ্রথম পার্সি ল্যাঙ্গুয়েজে কে আত্মজীবনী তার লেখেন, তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে জাহাঙ্গীর। আর সর্বপ্রথম শুধুমাত্র দিয়ে দেবে সর্বপ্রথম কোন মুঘল সম্রাট তার আত্মজীবনী লিখেছে, অ্যান্সার হবে বাবর। তো বাবর আত্মজীবনী কোন ল্যাঙ্গুয়েজে লিখেছিল? তুর্কি ল্যাঙ্গুয়েজে। এই তুর্কি ল্যাঙ্গুয়েজ থেকে এটাকে পার্সি ল্যাঙ্গুয়েজে কিন্তু কনভার্ট করেছে একজন ব্যক্তি, এবং তার নাম কি রাখা হয়েছে? তার নাম রাখা হয়েছে বাবর নামা।
তাই অনেক সময় কোশ্চেন দেখবে যে বাবরের লেখা আত্মজীবনীর নাম কি, অপশানে থাকে বাবরনামা এবং সেটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়। তো খেয়াল রাখবে, হয় বাবরনামা থাকবে নতুবা তুজুক-ই বাবরি থাকবে। তো এই বাবরনামা যেটা তুর্কি থেকে পার্সি ভাষায় ট্রান্সলেট করা হয়েছে, এই ট্রান্সলেশনটা কে করেছে, ট্রান্সলেশনটা করেছে এনার নামটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে। এনার নাম হলো আব্দুল রাহিম আব্দুল আব্দুল রহিম আব্দুল রহিম খান-ই-খানান খান-ই-খানান আব্দুল রহিম খান-ই-খানান লিখেছেন কে, লিখেছেন সরি তুর্কি থেকে ফার্সি ভাষায় তিনি ট্রান্সলেট করেছেন বাবরের আত্মজীবনীকে। তো এই কোশ্চেনগুলো এখান থেকে মাথায় রাখবে। আর তোমাদের এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এইগুলোর পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন আনসার যেগুলো আছে সেগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কোথা থেকে পারবে, নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @theLearningExpertSD, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে চলে যাও, তার মধ্যে কিন্তু টেলিগ্রামের লিঙ্কটা প্রোভাইডই করা আছে, তার উপরে ক্লিক করলে টেলিগ্রামে জয়েন হতে পারবে এবং প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে বা যে ক্লাসগুলো চলছে। চলে আসো পরের কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? তো এক্সাক্ট ডেট আমি কিন্তু মনে রাখতে বলেছিলাম, তাই কোশ্চেনে দেখো এখানে এক্সাক্ট ডেটই জানতে চাইছে। 1942 সাল অনেকে পড়ে যাবে, দেখো প্রত্যেকটা অপশানে 1942 আসছে আর প্রত্যেকটা অপশানে আগস্ট মাস আসে, কিন্তু ডেট কবে, ডেটটা কিন্তু মুখস্থ রাখতে বলেছিলাম। ডেট হলো 8 আগস্ট। 8 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের শুরু হয়, অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। এখান থেকে কোশ্চেন দেয় যে গান্ধীজি 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 তার স্লোগান একটা করব কারো ইয়া মারো, অর্থাৎ ডু অর ডাই, এই স্লোগানটা কোন আন্দোলনের সময় দিয়েছিল? তো ভারত ছাড়ো আন্দোলনের সময়। বহুবার কোশ্চেনটা দিয়েছে, খেয়াল রাখবে গান্ধীজি কোন আন্দোলনের সময় ডু অর ডাই এই স্লোগানটা দিয়েছিলেন? কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের সময়। কবে হয়েছিল? 8 আগস্ট 1942। পরের কোশ্চেনে চলে আসো, 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় স্থাপিত হয়? তো মুসলিম লীগের স্থাপন কবে হয়েছিল, কত সালে হয়েছিল, এই কোশ্চেনে কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, তো সেটা কোশ্চেনের মধ্যেই আছে। 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগের স্থাপন হয়। কোথায় হয়? বাংলাদেশে হয়। বাংলাদেশের কোথায়? বাংলাদেশের ঢাকাতে হয়, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। বর্তমানে যেটা বাংলাদেশ সেটা কিন্তু আগে ইন্ডিয়ারই পার্ট ছিল। তো ইন্ডিয়ার থেকে যখন পাকিস্তান আলাদা হয় তখন ওইদিকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হিসেবে আলাদা হয়। পূর্ব পাকিস্তান পরবর্তীতে 1971 সালে স্বাধীন হয়ে যায় সেটা বাংলাদেশ। তো এখন সেই জায়গাটা কোথায়? এখন সেটা বাংলাদেশের ঢাকাতে অবস্থিত, যেখানে মুসলিম লীগের স্থাপন হয়েছিল। কোশ্চেন দেবে এই যে 1906 সালে মুসলিম লীগের স্থাপন হয়, এই মুসলিম লীগের স্থাপনের পর প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম প্রেসিডেন্ট মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে দিয়েছে, মাথায় রাখবে। তার নাম হলো আগা খাঁ। আগা খাঁ কিন্তু ফার্স্ট প্রেসিডেন্ট ছিল মুসলিম লীগের। চলে আসো পরের কোশ্চেন, তেনজিং নোরগে নিচের কোনটির সাথে যুক্ত? তো আশা করি প্রত্যেকেই জানো তেনজিং নোরগে কিসের সাথে, ইনি একজন পর্বত আরোহী। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, ইনি পর্বত আরোহণের সাথে যুক্ত, অপশন ডি এর কারেক্ট অ্যান্সার। তো এখান থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো। যদি কোশ্চেন দেয় যে সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট উঠেছেন কে, চড়েছেন কে? তো সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট চড়েছেন দুজন ব্যক্তি, একজন হলেন এডমান্ড হিলারি, আরেকজন হলেন এই তেনজিং নোরগে। দার্জিলিং এ যদি কেউ গিয়ে থাকো, সেখানে যে মিউজিয়ামটা আছে মিউজিয়ামে দেখবে এই তেনজিং নোরগে যে ড্রেস পরে ফার্স্ট মাউন্ট এভারেস্টে উঠেছিলেন, সেই ড্রেসটা কিন্তু সেখানে রাখা আছে সেই মিউজিয়ামে। এখান থেকে কোশ্চেন দিতে পারে। তো ফার্স্ট হয়ে গেল সর্বপ্রথম কে মাউন্ট এভারেস্ট চড়েছেন, তো অ্যান্সার হবে এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে। যদি কোশ্চেন দেয় যে প্রথম মহিলা হিসাবে, এটা তো ছেলে হয়ে গেল, যদি কোশ্চেন দেয় সর্বপ্রথম মহিলা যিনি
মাউন্ট এভারেস্ট চড়েছেন তার নাম কি? তার নাম হলো জুনকো তাবে। জুনকো তাবেই। ইনি কোথাকার? ইনি হলেন জাপানের। তো জাপানের জুনকো তাবেই প্রথম মহিলা যিনি বিশ্বের মধ্যে ফার্স্ট মাউন্ট এভারেস্ট চড়েছিলেন। এখান থেকে এবার কোশ্চেন দেবে যে ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান, ফার্স্ট ভারতীয় মহিলা, ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান যিনি মাউন্ট এভারেস্ট চড়েছেন তার নাম কি? তার নাম হলো বাইচন্দ্রী পাল। তার নাম কি? বাইচন্দ্রী পাল হলেন তিনি ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান যিনি মাউন্ট এভারেস্ট চড়েছেন। এবার এখান থেকে কোশ্চেন দেবে ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান বা কোশ্চেন দিতে পারে যে ফার্স্ট ফিমেল হু ক্লাইম, ফার্স্ট ফিমেল, আচ্ছা আমি এখানে লিখেই দিচ্ছি, ফার্স্ট ফিমেল হু ক্লাইম মাউন্ট এভারেস্ট, who climb Mount Everest with ampute to scale, with ampute to scale, অর্থাৎ তার বিকলাঙ্গতাকে নিয়ে, মানে তার কিন্তু পা ছিল না, পায়ে লোহার রড বসানো ছিল, তো সেটা নিয়ে ফার্স্ট কোন মহিলা মাউন্ট এভারেস্ট চড়েছেন? তো তার নাম কি? তার নাম হলো অনুরিমা সিনহা। অনুরিমা সিনহা এক্সামে আসা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন, কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? তো ঔরঙ্গজেব মারা গিয়েছিল 1707 সালে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। ঔরঙ্গজেব থেকে যে কোশ্চেনটা বহুবার এক্সামে দেয়, ঔরঙ্গজেব কততম শিখ গুরুকে হত্যা করেছিল? তো কততম শিখ গুরু? ইনি শিখ গুরু নাম্বার কত? নবম শিখ গুরু। নবম শিখ গুরুকে কি করেছিলেন? হত্যা করেছিলেন। এবং নবম শিখ গুরুর নাম কি? নামটাও কিন্তু জানতে চাই। নবম শিখ গুরু কে ছিলেন? নবম শিখ গুরু ছিলেন তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুর ছিলেন নবম শিখ গুরু, যাকে ঔরঙ্গজেব কিন্তু ফাঁসির কাঠে চড়িয়েছিল, অর্থাৎ তাকে হত্যা করেছিল। চলে আসো পরের কোশ্চেন, পিতল, ব্রোঞ্জ এন্ড জার্মান সিলভার সংকর ধাতুতে উপস্থিত সাধারণ ধাতুটা হলো কোনটি? অর্থাৎ কমন ধাতু কোনটা? তো পিতলে কি থাকে? পিতলে কি থাকে? পিতলে থাকে কপার, থাকে জিঙ্ক। আচ্ছা আমি এখানেই লিখছি, পিতল, পিতল, ব্রোঞ্জ, ব্রোঞ্জকে কাঁসাও কিন্তু বলা হয়। ব্রোঞ্জকে কি বলা হয়? কাঁসা। আর একটা কি? জার্মান সিলভার। জার্মান সিলভার। এই তিনটে জিনিস কি কি দিয়ে তৈরি? পিতল তৈরি কি দিয়ে? পিতল তৈরি, পিতলকে ইংলিশে ব্রাশ বলা হয়। পিতল তৈরি কপার অ্যান্ড জিঙ্ক দিয়ে পিতল তৈরি। ব্রোঞ্জ তৈরি কপার অ্যান্ড টিন দিয়ে। জার্মান সিলভার কি দিয়ে তৈরি? জার্মান সিলভার তৈরি কপার, জিঙ্ক, অর্থাৎ পিতলের সাথে যদি আমি নিকেল মেশাই সেটা তৈরি হয়ে যাচ্ছে কি? তৈরি হয়ে যাচ্ছে জার্মান সিলভার। তাহলে এই তিনটিতে কমন ধাতু কোনটা আছে? দেখো কপার, এখানেও কপার আছে, এখানেও কপার আছে, এখানেও কপার আছে। তো অ্যান্সার কি হবে? সাধারণ ধাতু কোনটা? সাধারণ ধাতু হলো কপার। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে আরো দুটো আমি সংকর ধাতু রিলেট করাচ্ছি। তোমরা দেখে থাকবে তারের যে সোল্ডারিং করা হয়, তার জোড়া হয় যে রূপালী কালার ধরনের দেখেছো, তো তারের যে সোল্ডারিং, তার শোল্ডার, আমি এখানে লিখে দিচ্ছি তার শোল্ডার, তার সোল্ডারিং যেটা করা হয় সেটা কি কি ধাতু মিলিয়ে? দুটো ধাতু, একটা হলো লেড যাকে বলা হয় পিবি, আরেকটা হলো টিন। লেড অ্যান্ড টিন দিয়ে কিন্তু তারের সোল্ডারিং করা হয়। কোশ্চেনটা কিন্তু এক্সামে দিয়েছিল। আরেকটা কোশ্চেন দেবে যে স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল আমরা প্রত্যেকেই জানি যে স্টেনলেস স্টিলে কিন্তু সহজে জং ধরে না, বা জং ধরে না বললেই চলে। এই স্টেনলেস স্টিল কোন ধাতু দ্বারা তৈরি? কোন ধাতুর সংকর ধাতু? তো চারটে ধাতুর সংকর ধাতু কি কি? একটা হলো লোহা, লোহা তো অবশ্যই থাকবে, লোহার সাথে মেশায় ক্রোমিয়াম, থাকে এর সাথে নিকেল,
থাকে এর সাথে কার্বন। তো লোহা, ক্রোমিয়াম, নিকেল এবং কার্বন এই চারটে মিলিয়ে তৈরি হয় কি? তৈরি হয় স্টেনলেস স্টিল। চলে আসো পরবর্তী কোশ্চেন। মৌগঞ্জ নামে একটি নতুন জেলা তৈরি করেছে কোন রাজ্য? তো এই টাইপের কোশ্চেনও কিন্তু এক্সামে দিতে পারে। অ্যান্সার হবে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট মৌগঞ্জ নামে একটা নতুন জেলা তৈরি করেছে। তো মধ্যপ্রদেশের প্রসঙ্গ যেহেতু এসছে, মধ্যপ্রদেশের ক্যাপিটাল কি? মধ্যপ্রদেশের ক্যাপিটাল হলো ভোপাল। আচ্ছা, ভোপাল থেকে আরেকটা কোশ্চেন তোমাদের যায় বহুবার, সেই কোশ্চেনটা রিপিট হয়েছে। কোশ্চেনটা কি? কোশ্চেন হলো ভোপাল গ্যাস দুর্ঘটনা, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? হয়েছিল 1984 সালে 2 ডিসেম্বরের রাতের বেলা কিন্তু ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়। তো গ্যাস দুর্ঘটনা যেহেতু কোন গ্যাসের দুর্ঘটনা হয়েছিল কোশ্চেনটাও কিন্তু দিয়েছে। তো MIC মিথাইল আইসোসায়ানেট গ্যাসের কিন্তু দুর্ঘটনা হয়েছিল। এই দুটো কোশ্চেন এখান থেকে মাথায় রাখবে, কত সালে হয়েছিল এবং কোন গ্যাসের, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। মধ্যপ্রদেশ থেকে রিলেট করো মধ্যপ্রদেশের বর্তমান সিএম কে। রিসেন্ট কিন্তু সিএম চেঞ্জ হয়েছে, সেই কারণে এক্সামে কোশ্চেন হতে পারে এখান থেকে। তার নাম কি? তার নাম হলো মোহন যাদব। মোহন যাদব মধ্যপ্রদেশের রিসেন্ট চিফ মিনিস্টার হয়েছেন এবং মধ্যপ্রদেশের গভর্নর কে? বর্তমানে গভর্নর হলেন মাঙ্গুভাই প্যাটেল, মাঙ্গুভাই সি প্যাটেল। মাঙ্গুভাই প্যাটেল হলো মধ্যপ্রদেশের কে? মধ্যপ্রদেশের গভর্নর। চলে আসো পরের কোশ্চেন। 1855-56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? তো এই কোশ্চেনে কিন্তু বহুবার পড়িয়েছি প্রথম দিকের ক্লাসগুলোতে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সিধু অ্যান্ড কানহু ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা। তো এখান থেকে আরো আরেকবার রিপিট করিয়ে দিচ্ছি, বিভিন্ন যে বিদ্রোহগুলো আছে তার মধ্যে একটা যেমন হলো মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহকে আরেকটা ভাবে বলা হয় কি? উলুগুলানের বিদ্রোহ, উলুগুলানের বিদ্রোহ। তো এই মুন্ডা বিদ্রোহ বা উলুগুলানের বিদ্রোহের নেতা কে ছিলেন? নেতা ছিলেন বিরসা মুন্ডা। নেতা কে ছিলেন? নেতা ছিলেন বিরসা মুন্ডা। কবে শুরু হয়েছিল? 1899 থেকে 1900 সাল পর্যন্ত কিন্তু এটা চলেছিল। এছাড়া আরো যে ছোট ছোট যে বিদ্রোহগুলো আছে, এই বিদ্রোহ থেকে কোশ্চেন দেয় যে এই বিদ্রোহের নেতা কে ছিলেন, যার মধ্যে একটা হলো কুকা বিদ্রোহ, একটা হলো পাইক বিদ্রোহ, একটা হলো কোল বিদ্রোহ। তো এই সমস্ত বিদ্রোহের নেতা কে ছিল? এই কোশ্চেন কিন্তু দেখবে যে বহুবার এক্সামে দিয়েছে। তো কুকা বিদ্রোহের নেতা কে ছিলেন? কুকা বিদ্রোহের নেতা ছিলেন, এবং এই কোশ্চেনগুলো কিন্তু অলরেডি তোমাদের পড়ানো হয়েছে, তো ছিলেন ভাগাত জাহারমাল। ভাগাত জাহারমাল। কবে হয়েছিল? সাল না মনে রাখলেও হবে, 1872 সালে হয়েছিল। পাইক বিদ্রোহ, তবে নেতা কে ছিল এটিগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পাইক বিদ্রোহ কে? পাইক বিদ্রোহ হলো বক্সি জগবন্ধু, বক্সি জগবন্ধু, বক্সি জগবন্ধু। কবে হয়েছিল এই পাইক বিদ্রোহটা? 1817। এটাও সাল না মনে রাখলে হবে, তবে নেতা কে ছিল এটা অবশ্যই মাথায় রাখবে। আর কোল বিদ্রোহের নেতা কে ছিল? ছিল বুদ্ধ ভগত। অনেক সময় অপশনে বুদ্ধ ভগত থাকে এবং দুটো নামও অনেক সময় থাকে, তো একজন হলো বুদ্ধ ভগত, আরেকজন হলেন জোয়া ভাগত। বুদ্ধ ভাগত এন্ড জোয়া ভাগত ছিলেন কোল বিদ্রোহের নেতা, এবং এই কোল বিদ্রোহটা কবে হয়েছিল? 1831-32 সাল নাগাদ কিন্তু হয়েছিল কোল বিদ্রোহ। তাহলে এখান থেকে 5টা ছোট ছোট বিদ্রোহ, একটা হলো যেটা কোশ্চেনেই ছিল সাঁওতাল বিদ্রোহ, যেটা সিধু কানহু, মুন্ডা বিদ্রোহ, মুন্ডা বা উলুগুলানের বিদ্রোহ বিরসা মুন্ডা, কুকা বিদ্রোহ ভাগত জাহারমাল, পাইক বিদ্রোহ বক্সি জগবন্ধু এন্ড কোল বিদ্রোহ হলো বুদ্ধ ভাগত এন্ড জোয়া ভাগত। চলে আসো পরের কোশ্চেন। টেলিফোন কে আবিষ্কার করেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার কোশ্চেনটা রিপিট হয়েছে। তো টেলিফোন আবিষ্কার করেছেন কে? আবিষ্কার করেছেন গ্রাহাম বেল। টেলিফোন বলতে কোনটা? যেগুলো আমরা জানি ল্যান্ড ফোন হিসাবে, অর্থাৎ তারওয়ালা যে ল্যান্ড ফোন, তো সেই টেলিফোন আবিষ্কার করেছেন কে? আবিষ্কার করেছেন গ্রাহাম বেল। তো টেলিফোন যেহেতু এখান থেকে জানলে, এখান থেকে তাহলে রিলেট করো মোবাইল ফোন। যে মোবাইল ফোনে তোমরা এখন ক্লাস দেখছো, এই মোবাইল ফোনের আবিষ্কারক কে? মোবাইল ফোনের আবিষ্কারক হলেন মার্টিন কুপার। কে? মার্টিন কুপার। মার্টিন কুপার হলেন মোবাইল ফোনের আবিষ্কারক। আচ্ছা, এখান থেকে কিছু আবিষ্কারক আমি রিলেট করাচ্ছি, যার মধ্যে আগে এখানে দেখো মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করেছেন? মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছেন ডায়নামো। তো কোশ্চেন দিয়েছে যে ডায়নামো কে আবিষ্কার করেন? তো ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে, এবং এর পাশাপাশি ইনি ফার্স্ট ইলেকট্রিক
মোটরেরও কিন্তু ইনি আবিষ্কার করেছিলেন। টমাস এডিসন থেকে রিলেট করো যে প্রথম ইলেকট্রিক বাল্ব, ফার্স্ট ইলেকট্রিক বাল্বের আবিষ্কারককে, ফার্স্ট ইলেকট্রিক বাল্বের আবিষ্কারক হলো টমাস এডিসন। এছাড়া এখান থেকে রিলেট করো যে কম্পিউটারের আবিষ্কারকে, যদিও এই কোশ্চেনটা কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে, তো কম্পিউটার আবিষ্কার করেছেন চার্লস ব্যাবেজ। কে আবিষ্কার করেছেন? চার্লস ব্যাবেজ। কোশ্চেন দেবে তোমাদের যে টেলিফোন হয়ে গেল, মোবাইল ফোন পড়িয়ে দিয়েছি, আরেকটা হলো টেলিভিশনের আবিষ্কারক কে? তো টেলিভিশনের আবিষ্কার, এটাও কিন্তু এর আগের দিনের ক্লাসে সম্ভবত পড়িয়েছি, এনার নাম হলো জে.এল. বেয়ার্ড আবিষ্কার করেন টেলিভিশন। চলে আসো পরবর্তী কোশ্চেন। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটাকে কোয়াসি ফেডারাল বা আধা যুক্তরাষ্ট্রীয় বলে কে উল্লেখ করেছেন? তো ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটাকে কোয়াসি ফেডারাল বা আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলে উল্লেখ করেছেন কে.সি. হোয়ার। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? তো এই কোশ্চেনটাও সম্ভবত এর আগের দিনের ক্লাসে পড়িয়েছি। প্রবাসী ভারতীয় দিবস পালন হয় 9th জানুয়ারি। কেন 9 জানুয়ারি পালন করা হয়? কারণ 9th জানুয়ারি 1915 সালে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে তিনি সম্পূর্ণভাবে ইন্ডিয়াতে চলে এসেছিলেন। সেই কারণে সেই দিনটাতে, অর্থাৎ 9 জানুয়ারির দিনটাকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। চলে আসো পরের কোশ্চেন। মুদ্রাস্ফীতির অর্থ কি? তো মুদ্রাস্ফীতির অর্থ কি? অর্থ হলো টাকা যোগান বৃদ্ধি। অপশন বি এর সঠিক অ্যান্সার। যদি কোনো জিনিসের দাম সময়ের সাথে বেড়ে যায় সেটাকেই কি বলা হয়? সেটাকে বলা হয় ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতি। চলে আসো পরের কোশ্চেন। বাংলাদেশের দিকে ভারতের কয়টি ছিট মহল রয়েছে? তো বাংলাদেশের দিকে ভারতের কটা? ভারতের 111টা ছিট মহল আছে। আর যদি কোশ্চেন দিত যে বাংলাদেশের কটা ছিট মহল আছে, বাংলাদেশের ছিট মহল আছে 51টা। অর্থাৎ টোটাল ছিট মহলের সংখ্যা কটা? টোটাল ছিট মহলের সংখ্যা হলো 162টা টোটাল ছিটমহল। তো এই ছিটমহলটা কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে হলো এই ছিটমহল? টোটাল ছিটমহল হলো 162টা। তো অখণ্ড ভারতকে যখন বিভক্ত করে, ভারত এবং পাকিস্তান নামে দুটো স্বাধীন রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়, কবে হয়েছিল? 1947 সালে 14 আগস্ট হয় পাকিস্তান, আর 15 আগস্ট হয় আমাদের ভারত। কে করেছিল? র্যাডক্লিফ। তো র্যাডক্লিফ যখন মানচিত্র বিভাজন হয়, সেই মানচিত্র বিভাজন থেকেই কিন্তু তৈরি হয় কি? এই ছিটমহল। এবং টোটাল কতগুলো ছিটমহল? 162টা, যার মধ্যে 111টা ছিটমহল ছিল ভারতের মধ্যে, আর 51টা ছিটমহল ছিল বাংলাদেশের মধ্যে। এই 111টা ছিটমহলের মধ্যে, মানে বাংলাদেশের অংশ সেটা ভারতের মধ্যে চলে আসে। তো এই 111টা ছিটমহলের মধ্যে বসবাসকারী জনগণের সংখ্যা ছিল প্রায় 51,000 কিন্তু জনসংখ্যা ছিল কোথায়? ভারতে। এবং এই ছিটমহলটাকে সংশোধন করা হয়েছে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 100 অ্যামেন্ডমেন্ট, 100তম অ্যামেন্ডমেন্ট। যখন পড়িয়েছিলাম তোমাদেরকে এই যে ক্লাসগুলো চলছে 32টা যে জিকেজিএস এর ক্লাস, এর মধ্যেই কিন্তু পড়িয়েছি 100 অ্যামেন্ডমেন্ট, 101 অ্যামেন্ডমেন্ট, 102, 103, 104 এই অ্যামেন্ডমেন্ট গুলোর গুরুত্ব কি। তো সেখানেই পড়িয়েছিলাম যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ডিসপিউট এরিয়াগুলো ছিল, অর্থাৎ ছিটমহল যে এরিয়াগুলো ছিল, সেগুলোকে সংশোধন করা হয়েছে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 100 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। চলে আসো পরের কোশ্চেন। 2023-এ সন্তোষ ট্রফি কোন রাজ্য জিতেছে? তো 2023-এ সন্তোষ ট্রফি জিতেছে কর্ণাটক। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দেয় বা কোশ্চেন এইভাবে দিয়েওছে যে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত, নিম্নে কোন খেলার সাথে সম্পর্কিত? তো মাথায় রাখবে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে? ফুটবল খেলার সাথে সম্পর্কিত। তো ফুটবল রিলেটেড আরো আদার্স যে 3-4টে কাপ আছে সেগুলো আমি রিলেট করাচ্ছি।
কারণ এখান থেকেও কোশ্চেন দেয়, যে এরকমভাবে কোশ্চেন দিতে পারে যে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত, কোশ্চেন দেবে সুব্রত কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, কোশ্চেন দেবে ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত। তো ডুরান্ড কাপ এটাও কিন্তু ফুটবলের সাথে সম্পর্কিত। ডুরান্ড কাপ থেকে কোশ্চেন দেবে যে এশিয়ার সব থেকে পুরানো, এশিয়াস ওল্ডেস্ট ফুটবল কাপ, কোনটা, এশিয়ার সব থেকে পুরানো ফুটবল কাপ কোনটা, অ্যান্সার হবে ডুরান্ড কাপ। কবে এর এস্টাবলিশ হয়, 1888 সালে এই ডুরান্ড কাপের এস্টাবলিশ হয়েছিল। এই ডুরান্ড কাপ 2023 কে জয়লাভ করে, কে উইনার হয়, তো জয়লাভ করেছিল এই 2023-এর ডুরান্ড কাপটা মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে, কেন ইম্পর্টেন্ট এক্ষুনি বলছি। 2023-এর উইনার হয়েছিল কে, উইনার হয়েছে মোহনবাগান। যেহেতু মোহনবাগান জিতেছে এবং এই কাপটা কিন্তু আয়োজন করা হয়েছে কোথায়, আয়োজন করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের সাইডে যে রাজ্য আছে আসাম এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ডুরান্ড কাপের আয়োজন করা হয়েছে। যেহেতু 2023-এ আয়োজনটা পশ্চিমবঙ্গে হয়েছে এবং পশ্চিমবঙ্গেরই একটা ফুটবল দল মোহনবাগান জয়লাভ করেছে, সেই কারণে কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এখান থেকে রানার্স আপও দিতে পারে যে ডুরান্ড কাপের রানার্স আপ টিম কোনটা, তো ডুরান্ড কাপের রানার্স আপ টিম হলো ইস্ট বেঙ্গল। তো ইস্ট বেঙ্গলকে হারিয়ে মোহনবাগান জয়লাভ করেছে 2023-এর এই ডুরান্ড কাপটা। আর এখান থেকে কোশ্চেন দেবে যে ডুরান্ড কাপের আয়োজন করা কোথায় হয়েছিল 2023-এ, আয়োজন হয়েছিল ওয়েস্ট বেঙ্গল এবং আয়োজন হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের পাশের রাজ্য আসামে আয়োজন হয়েছিল। এখান থেকে কোশ্চেন দেবে এই বছর এই 2023-এ যে ডুরান্ড কাপের আয়োজন হয় সেটা কততম ডুরান্ড কাপ, 132তম ডুরান্ড কাপ হয়েছিল। এখান থেকে আরেকটা ফুটবল রিলেটেড কাপ রিলেট করো, সেটা হলো কি সুব্রত কাপ কোশ্চেন দেবে কিসের সাথে সম্পর্কিত, ফুটবল এর সাথে সম্পর্কিত। সুব্রত কাপ এর এস্টাবলিশ কবে হয়েছিল, এর এস্টাবলিশ হয়েছিল 1960 সালে। কার হাত ধরে, এয়ার চিফ মার্শাল সুব্রত মুখার্জির হাত ধরে, অর্থাৎ তার স্মরণে কিন্তু সুব্রত কাপ খেলা শুরু হয়। এই সুব্রত কাপ 2023 সালে কে জয়লাভ করে চণ্ডীগড় জয়লাভ করে। চলে আসো পরবর্তী কোশ্চেন, পার্লামেন্টীয় বা সংসদীয় শাসন ব্যবস্থা কালে নিচের কোন নামে অভিহিত করা হয়, পার্লামেন্টীয় বা সংসদীয় শাসন ব্যবস্থা স্থলে নিচের কোন নামে অভিহিত করা হয়, ওয়েস্টমিনিস্টার সরকার বলা হয়, দায়িত্বশীল সরকার বলা হয়, ক্যাবিনেট শাসিত সরকার বলা হয়, অর্থাৎ এবিসি প্রত্যেকটাই সঠিক, উপরের সবগুলো সঠিক, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, প্রতিটি পুরাতন সমাজের গর্ভে যখন নতুন সমাজের উদ্ভব হয় শক্তি তখন ধাত্রী হিসাবে কাজ করে, এই উক্তিটা কে করেছেন, তো উক্তিটা করেছেন কার্ল মার্কস। জাস্ট অনলাইনের ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে, অপশন ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন, তরাইনের প্রথম যুদ্ধ কে জয়লাভ করেছিল, তো তরাইনের ফার্স্ট যুদ্ধে জয়লাভ করে রাজপুতরা জয়লাভ করে। তার আগে জানো যে তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়, তো তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ ফার্স্ট ব্যাটেল অফ তরাইন। তো তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল 1191 সালে। কার মধ্যে হয়েছিল রাজপুত এবং হয়েছিল কার মধ্যে, মোহাম্মদ ঘড়ি এবং রাজপুতদের মধ্যে হয়েছিল মোহাম্মদ ঘড়ি এবং রাজপুতদের মধ্যে হয়েছিল কি তরাইনের প্রথম যুদ্ধ। এবং এই যুদ্ধে জয়লাভ করে রাজপুতরা। তো রাজপুতের পক্ষ হয়ে কে লড়াই করছিল, পৃথ্বীরাজ চৌহান। অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে জয়লাভ করে। এর জাস্ট পরের বছরই তরাইনের কি হয়, দ্বিতীয় যুদ্ধ সেকেন্ড ব্যাটেল হয়, কবে, 1192 সালে। তো এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দেবে এবং এই যুদ্ধটাও হয় মোহাম্মদ ঘড়ি এবং রাজপুতদের মধ্যেই এই যুদ্ধটা হয়। এবং এই যুদ্ধে কে আবার জয়লাভ করে, এই যুদ্ধে জয়লাভ করে
মোহাম্মদ ঘোরি। তো কোশ্চেনটা মাথায় রাখবে, তরাইনের ফার্স্ট ব্যাটেলে জয়লাভ করে রাজপুতদার, তরাইনের সেকেন্ড ব্যাটেলে জয়লাভ করে কে? মোহাম্মদ ঘোরি। এছাড়া তরাইনের আরেকটা ব্যাটেল হয়, সেটা কয়েক বছর পরে হয়, থার্ড ব্যাটেল। সেটা কবে হয়েছিল? সেটা হয়েছিল 1215-16 সাল নাগাদ। এবং এটা কার কার মধ্যে হয়েছিল? এটা হয়েছিল ইলতুৎমিশ এবং হয়েছিল তাজউদ্দিন তাজউদ্দিন। এই কোশ্চেনটা অতটা দেয় না, কিন্তু তরাইনের ফার্স্ট যুদ্ধ এবং সেকেন্ড যুদ্ধ এই দুটো কিন্তু মাথায় রাখবে। আর থার্ড যুদ্ধটা এখান থেকে রিলেট করিয়ে দিলাম, এখনো পর্যন্ত কিন্তু এক্সামে কোনোদিন কোশ্চেন দেয়নি। চলে আসো পরের কোশ্চেন। আল্ট্রাভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন? তো ইউভি রে আবিষ্কার কে করেছেন? আবিষ্কার করেছেন জোহান উইলহ্যাম রিটার। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর যদি কোশ্চেন দিত যে এক্স রে, যেটা আমাদের হাড় ভেঙে গেলে কোথায় ভেঙেছে বা কতটা ভেঙেছে, কিভাবে ভেঙেছে চেক করা হয় এক্স রে করে, সেই এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। তাহলে আল্ট্রাভায়োলেট রে অর্থাৎ যাকে বলা হয় ইউভি রশ্মি, ইউভি রে, এটা আবিষ্কার করেছিল জোহান উইলিয়াম রিটার। আর রন্টজেন আবিষ্কার করেন এক্স রে। চলে আসো পরের কোশ্চেন। বৃহত্তম এককোষী শৈবালের নাম কি? তো বৃহত্তম এককোষী শৈবাল হলো অ্যাসিটোবুলারিয়া। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে দেখো অপশনে আছে ক্লাইমাইডোমোনাস। তো ক্লাইমাইডোমোনাস কিসের উদাহরণ? ক্লাইমাইডোমোনাস হলো এককোষী শৈবালের উদাহরণ। তো যদি কোশ্চেন দেয় যে এককোষী অ্যালগি বা এককোষী শৈবাল, ইংরেজিতে অ্যালগি বলা হয়, এককোষী শৈবালের উদাহরণ কি? ক্লাইমাইডোমোনাস। বা দিতে পারে কি ভলভক্সও কিন্তু এককোষী শৈবালের উদাহরণ। এখান থেকে যে কোশ্চেনটা দেয় বা দিয়েছে 2 থেকে 3 বার এক্সামে, যে মহাকাশ সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনটাকে? মহাকাশ সংক্রান্ত কোন এককোষী শৈবালকে মহাকাশ সংক্রান্ত গবেষণায় ব্যবহৃত শৈবাল কোনটা? তো নাম কি? নাম হলো কোলোরেল্লা বা কোনো বইতে কোলোরেলা থাকে। তো কোলোরেল্লা হলো মহাকাশ সংক্রান্ত গবেষণায় ব্যবহৃত হওয়া শৈবাল। চলে আসো পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। ভিনি, ভিডি অ্যান্ড ভিসি, এটা কিন্তু কোন একটা এক্সামে দিয়েছিল, সেখান থেকে আমি কোশ্চেনটা রেখেছি। ভিনি, ভিডি, ভিসি কে বলেছেন? তো ভিনি, ভিডি, ভিসি এটা বলেছেন জুলিয়াস সিজার। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। জাস্ট অনলাইনারে মাথায় রাখবে। তো আশা করি আজকের ক্লাসে যে 25টা কোশ্চেন রাখা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো প্রকার ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের ডাউট থাকছে, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করা হবে। আর ক্লাসে যদি কোনো রকম কোনো কোশ্চেন, নতুন কোশ্চেন থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।